ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের আজকে আমরা জৈব রসায়ন অধ্যায়ের প্রথম পর্বের আলোচনা শুরু করছি। আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তা আগে আমরা দেখে নিই। তো আজকের আমাদের বিষয়বস্তু থাকবে জৈব রসায়নের যে প্রাথমিক ধারণা, দ্বিতীয়ত হচ্ছে জৈব যৌগ বা অজৈব যৌগ বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কের একটা বিস্তারিত ধারণা আর তাদের মধ্যে পার্থক্য কি তা আমরা জানব। তৃতীয়ত ভ্যান হফ ও লাভেলের মডেল অনুযায়ী সমচতুস্তলকীয় যে কার্বনের মডেল তার ব্যাখ্যা আর কার্বনের ক্যাটিনেশন ধর্ম। বিজ্ঞানের যে শাখায় জৈব যৌগের গঠন, প্রস্তুতি, তার ব্যবহার এবং তার রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাটার নাম হচ্ছে কি জৈব রসায়ন। তো আজকে আমরা যে অধ্যায় আলোচনা করছি তা হচ্ছে জৈব রসায়ন। ওকে, তো জৈব রসায়নের প্রাথমিক যে ধারণা অর্থাৎ ইতিহাস যদি আমরা দেখি তাহলে সেই ইতিহাসের প্রথম পর্বে কিন্তু প্রাণতত্ত্বের ধারণা পোষণ করা হয়েছিল। অর্থাৎ জৈব যৌগ বলতে সেই সমস্ত যৌগকে বোঝানো যেত যেখানে হচ্ছে যৌগগুলো প্রাণী অর্থাৎ প্রাণ আছে এইরকম উৎস থেকে জৈব যৌগগুলি প্রাপ্ত হতো। সেই ক্ষেত্রে তাদের আমরা জৈব যৌগ বলতাম। আর কি অজৈব যৌগ বলতে সেখানে ধারণা কি ছিল যে যেগুলো খনিজ থেকে অর্থাৎ যেগুলোর প্রাণ নেই জড়বস্তু থেকে প্রাপ্ত হতো তাদেরকে আমরা অজৈব যৌগ বলতাম। তা ছিল আমাদের প্রাণতত্ত্ব। তো পরবর্তীকালে আরও অনেক এক্সপেরিমেন্ট করে বিজ্ঞানীরা তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করিয়েছেন যে জৈব যৌগ বলতে প্রাণতত্ত্বটা গুরুত্বপূর্ণ না। প্রাণতত্ত্বর ওপর নির্ভর করে কিন্তু জৈব যৌগের ধারণা দেওয়াটা ঠিক হবে না, কারণ পৃথিবীতে প্রাপ্ত 95% জৈব যৌগ কিন্তু পরীক্ষাগারে প্রস্তুত করা যায়। ওকে, তো সেই সমস্ত ধারণাগুলো আমরা সাল ধরে অর্থাৎ বিগত দিনে কত সালে তা বলেছিলেন, কোন বিজ্ঞানী বলেছিলেন আর তাদের এক্সপেরিমেন্ট কী ছিল সেই সমস্ত কিছু আমরা দেখি। তো আমরা জৈব যৌগের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লেভোসিয়ার প্রথম বলেন যে জৈব যৌগগুলো প্রধানত হচ্ছে কার্বনের উপস্থিতি আবশ্যিক। তিনি প্রথম এই ধারণা দেন। তারপর দেখো 1815 খ্রিস্টাব্দে বার্জেলিয়াস প্রথম প্রাণতত্ত্বের কথা তিনি বলেন যে জৈব যৌগ সাধারণত প্রাণীজ বা উদ্ভিজ্জ থেকে প্রাপ্ত যে যৌগ তাকেই বলা হবে জৈব যৌগ। (1828 খ্রিস্টাব্দে ভোলার প্রথম ইউরিয়া প্রস্তুত করেন। তিনি প্রথমে অ্যামোনিয়াম সালফেট আর পটাশিয়াম সায়ানেটকে পরস্পর রেখে উত্তপ্ত করেন। আকস্মিকভাবে তিনি দেখেন যে ইউরিয়া প্রস্তুত হয়েছে। তো ইউরিয়া প্রথম জৈব যৌগ যেটা হচ্ছে পরীক্ষাগারে প্রথম তৈরি বা সংশ্লেষ করা হয়েছিল। তো ভোলারের যে পরীক্ষা ছিল বা সংশ্লেষ ছিল সেখানে দেখো অ্যামোনিয়াম সালফেট আর পটাশিয়াম সায়ানেট পরস্পরকে উত্তপ্ত করে অ্যামোনিয়াম সায়ানেট পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়। তৎক্ষণাৎ অ্যামোনিয়াম সায়ানেট আবার বিভাজিত হয়ে ইউরিয়া প্রস্তুত করে, যা ছিল প্রথম পরীক্ষাগারে জৈব যৌগের প্রস্তুতি। বোঝা গেল? এরপর বিজ্ঞানী 1845 খ্রিস্টাব্দে কোলবে
তিনি অ্যাসিটিক অ্যাসিডের সংশ্লেষ করেন পরীক্ষাগারে। তো তিনি দেখেন যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের একত্রে সংশ্লেষ ঘটিয়ে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি। এরপর 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থেলেট প্রথম পরীক্ষাগারে মিথেন গ্যাসের উৎপত্তি ঘটায়, অর্থাৎ সংশ্লেষ করেন। প্রথম মিথেন গ্যাসের সংশ্লেষ। তো এইভাবে দিনের পর দিন ধরে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম ও আবিষ্কারের মাধ্যম দিয়ে আমরা বর্তমানে জৈব যৌগের একটা ধারণা পেয়েছি, যেখানে আমরা বলতে পারি যে পরীক্ষাগারেও জৈব যৌগের সংশ্লেষ ঘটানো যায়। প্রকৃতপক্ষে আমাদের পৃথিবীতে পাওয়া 95% জৈব যৌগই কিন্তু আমরা পরীক্ষাগারে সংশ্লেষ করতে পারি। এই ছিল আমাদের জৈব যৌগের ইতিহাস। তাহলে জৈব যৌগের যে ধারণা থেকে আমরা পেলাম যে জৈব যৌগ কাদের বলবো, যে সমস্ত কার্বনের অক্সাইড বা ধাতব বাইকার্বনেট বা ধাতব বাই সালফেট বা সায়ানাইড বা হাইড্রোজেন সায়ানাইড, এই সমস্ত যে যৌগগুলো বাদ দিয়ে যেখানে কার্বনের উপস্থিতি থাকবে যে সমস্ত যৌগে, আর যে সমস্ত যৌগে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বর্তমান থাকবে, সেই সমস্ত যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলবো। জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা কি? তো জৈব যৌগের সংজ্ঞা অনুসারে আমরা প্রথমে জেনেছি যে জৈব যৌগে কার্বনের উপস্থিতি আবশ্যিক। আবশ্যিক হবে, কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে কার্বনের উপস্থিত হতেও পারে, নাও পারে। কোনো একটা নির্দিষ্ট যে মৌলের উপস্থিতি সেই সম্পর্কে কোনো কিছু নেই, অর্থাৎ আমরা বলতে পারি কার্বনের উপস্থিতি নাও হতে পারে। দু নম্বর আমরা কি বলতে পারি, দেখো জৈব যৌগ সাধারণত সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়। কিন্তু অজৈব যৌগগুলো সমযোজী, তড়িৎযোজী উভয় প্রকার হতে পারে। ঠিক আছে, উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, এখানে দেখো চিনি নিয়ে নিলাম C6H12O6 বা CH4 ইথিলিন এটসেট্রা। দেখো অজৈব যৌগের ক্ষেত্রে NaCl যদি নিই সেই ক্ষেত্রে তড়িৎযোজী বন্ধন করবে। আবার অ্যামোনিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে দেখো NH4+ যে উৎপন্ন হয়, সেই NH4+ এর সাথে সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, আবার ক্লোরিনের সাথে তড়িৎযোজী বন্ধন করতে পারে। এটা কিন্তু আমাদের অজৈব যৌগ। 3 নম্বর পয়েন্টে আসছি কি, জৈব যৌগগুলো সাধারণত জলে দ্রাব্য হয় না। জলে দ্রাব্য হয় না, তাহলে কিসে দ্রাব্য হয়? এরা হচ্ছে জৈব দ্রাবকে দ্রাব্য। দ্রাব্য হয়। অসমযোজী যৌগগুলো জলে দ্রাব্য হবে। আর কি, এরা হচ্ছে অজৈব
দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তারপর দেখো জৈব যৌগ যেহেতু সমযোজী বন্ধন গঠন করে, তাহলে এরা জলীয় দ্রবণে কিন্তু আয়নে বিভাজিত হতে পারে না। তো আয়নে বিভাজিত যদি না হয় সেই ক্ষেত্রে কি হবে, তড়িৎ বিশ্লেষণ ঘটবে না, অর্থাৎ তড়িৎ পরিবহন করার কোনো প্রবণতাই থাকবে না। কিন্তু অজৈব যৌগগুলোর মধ্যে তড়িৎযোজী সমযোজী উভয় প্রকৃতির বন্ধন থাকায় তো তারা জলীয় দ্রবণে বিভাজিত হয়ে আয়ন গঠন করবে, যার ফলে তারা তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে আর তড়িৎ পরিবহন ঘটায়। তাহলে তড়িৎ পরিবহন করে না, কিন্তু অজৈব যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, আর শেষ পয়েন্ট যেটা বলবো আমরা, জৈব যৌগগুলো দাহ্য হয়, দাহ্য, কিন্তু অজৈব যৌগগুলো অদাহ্য। ঠিক আছে, দাহ্য অদাহ্য বলতে কি বোঝায়, অর্থাৎ তারা নিজেরা জ্বলতে আরম্ভ করবে। যদি আমরা প্রপার তাকে উষ্ণতা বা তাপ দিই বা তাকে জ্বালানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে জৈব যৌগগুলো জ্বলতে শুরু করে, কিন্তু অজৈব যৌগগুলো জ্বলবে না। বোঝা গেল? এই ছিল আমাদের জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য। ভ্যান টপ ও লাভেলের মতানুসারে তাদের দেওয়া যে কার্বনের সমচতুস্তলিকীয় মডেল সেই সম্পর্কে আমরা দেখি। তো ভ্যান টপ ও লাভেলের মত অনুসারে যে কার্বনের যোজ্যতা কত, 4, সর্ববহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। যদি কার্বনের কত পারমাণবিক ক্রমাঙ্ক, কার্বনের হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক 6, তাহলে আমরা কে, এল, এম এই কক্ষপথগুলো নিলাম। ঠিক আছে, আমরা এটা পড়ে এসেছি কোথায়, এটা পড়ে এসেছি আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, যেটা আমরা 9-এ পড়ে এসেছি। ওকে, তো 6টা আছে, তো কে কক্ষপথে 2 আর এল কক্ষপথে 4, অর্থাৎ সর্ববহিস্থ বা যোজ্যতা কক্ষপথ যোজ্যতা কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত হবে, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে। আমরা যদি এর স্ট্রাকচার আঁকি, তাহলে নিউক্লিয়াসের পজিটিভ আধান থাকবে, কে কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, আর এল কক্ষপথে থাকবে 4টি ইলেকট্রন। এটা কে কক্ষপথ, এটা এল কক্ষপথ, এটা কার্বনের হচ্ছে পরমাণুর গঠন। ঠিক আছে, তো সর্ববহিস্থ কক্ষপথে দেখো 1, 2, 3, 4 4টি ইলেকট্রন বর্তমান। তো এদের যোজ্যতা হচ্ছে 4। তো কার্বন সর্বাধিক 4 যোজ্যতা দেখাবে, আর কার্বন যে 4টি যোজ্যতা দেখাবে সেটা কিভাবে, এই যে 4টি ইলেকট্রন আছে, এই 4টি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে তার সাথে সমযোজী বন্ধন গঠন করবে, আর সমযোজী বন্ধন গঠন করে এদের যে গঠন সেই গঠনটা হয়ে যাবে তখন সমচতুস্থলকীয়, অর্থাৎ ঠিক এই রকম থাকবে। যদি এই সেন্টারে কার্বন অবস্থান করে, এইখানে যদি কার্বন অবস্থান করে, তাহলে এর 4টি কর্নারে কি থাকবে, 4টি কর্নারে অন্য কোনো পরমাণু দ্বারা যুক্ত থাকবে সমযোজী বন্ধন দ্বারা। এদের গঠন আকৃতি সমচতুস্থলকীয় হবে। ঠিক এই রকম গঠন আকৃতি হয়। তো কার্বনের উপস্থিতি হবে একদম সেন্টারে, সমচতুস্থলকের সেন্টারে কার্বনের উপস্থিতি থাকবে, যেখানে থাকাকালীন তা 4টি যে সমযোজী বন্ধন গঠন করে, এই 4টি সমযোজী বন্ধনের অবস্থান ঠিক এই রকম হবে যেখানে কার্বনের
সঙ্গে যুক্ত থাকা পরমাণুগুলির সমযোজী বন্ধন জোড়ের যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বল সব থেকে কম হবে, অর্থাৎ এই অবস্থাতেই তা স্থির থাকবে, গঠন আকৃতি স্থিতিশীল হবে। তো আমরা এটা ভালো করে চিত্রটা আঁকার চেষ্টা করি। দেখো, কার্বন যদি আমরা মিথেনের ক্ষেত্রেই ধরে নিই না, 4টা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করে আছে, তাহলে মিথেনের ক্ষেত্রে ধরে নিই, তাহলে এখানে হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, আর হচ্ছে ব্যাক সাইডে একটা কি আছে, হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সমচতুস্থলকীয় অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন বন্ধন কোণটা কত হবে? বন্ধন কোণটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই বন্ধন কোণটার মান কত হচ্ছে? 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, আর তোমরা 11-এ অবশ্যই এটা পড়বে। তো কার্বনের এখানে সংকরায়ন, সংকরায়ন হবে sp2 সংকরায়ন। ঠিক আছে, তো এই মতো অবস্থায় যদি এই কোণে অবস্থান করে, প্রত্যেকটা কোণ কিন্তু হবে 109 ডিগ্রি। এই কোণটা হবে 109 ডিগ্রি 28 মিনিট, এই কোণটা হবে 109 ডিগ্রি 28 মিনিট, আবার এই কোণটাতেও হবে 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক একই রকম এই কোণটাও হবে 109 ডিগ্রি 28 মিনিট। বোঝা গেল? তো 109 ডিগ্রি 28 মিনিট অবস্থান করলে তাদের অবস্থানটা স্থিতিশীল হয়, আর এদের মধ্যে যে ইলেকট্রন জোড়, তাদের মধ্যে বিকর্ষণ বলটা অনেকটাই কম হয়। এই ছিল আমাদের ভ্যান টপ লাভেলের সমচতুস্থলকীয় মডেল। দেখো, কার্বনের ক্যাটিনেশন ধর্মটা কি? কার্বন কার্বন পরস্পর দীর্ঘ শৃঙ্খল আকারে এক বা একাধিক দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা শৃঙ্খল গঠন করার প্রবণতা কার্বনের ক্ষেত্রে আছে। সেই ধর্মটাকে আমরা কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলি। তো আমরা সংজ্ঞা হিসেবে লিখতে পারি, কার্বন কার্বন পরস্পর এক বা একাধিক এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল গঠন করে, তাকে আমরা কি বলবো? কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ধর্ম বলি। ঠিক আছে, তো দেখো আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কার্বন কার্বন পরস্পর, দুটো কার্বন কি হয়েছে? সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে। তাহলে কার্বনের যেহেতু 4টা হাত, অর্থাৎ 4টা বন্ধন করার প্রবণতা আছে, তাই আমরা সচরাচর বলে থাকি কার্বনের 4টা হাত, তাই না? ঠিক সেই রকম এইখানেও 4টা হচ্ছে তার বন্ধন গঠন করতে পারবে। তাহলে প্রত্যেকটা যদি হাইড্রোজেনের সঙ্গে যদি করে, তাহলে এদের স্ট্রাকচারটা কি হয়ে যাবে? CH3 ইথেন হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যদি আমরা করি কার্বন কার্বন দীর্ঘ শৃঙ্খল করে নিচ্ছি, আর প্রত্যেকটাতে কি করে দিচ্ছি? হাইড্রোজেন যুক্ত করে দিচ্ছি। এইভাবে হচ্ছে সরল শৃঙ্খল করতে পারে। আবার কি করতে পারে? আমরা যেটা বেনজিনের ক্ষেত্রে দেখি, এইভাবে হচ্ছে দ্বিবন্ধন যুক্ত হয়ে একটা করে হাইড্রোজেন থাকবে। এটাকে আমরা কি নামে জানি? বেনজিন। এটা তখন বদ্ধ শৃঙ্খল হিসেবে দ্বিবন্ধন করছে। আবার কার্বন কার্বন ত্রিবন্ধন করতে পারে,
এটা আমরা কি জানি, অ্যাসিটিলিন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তো এখানে একটা কোশ্চেন অবশ্যই মাধ্যমিকে পড়েছে বা পড়বে, যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখানোর প্রবণতা এত বেশি কেন? অর্থাৎ কার্বনেরই আমাদের জীবজগতে সবথেকে বেশি কার্বনেরই উপস্থিতি বর্তমান। তো কার্বনের এই ক্যাটিনেশন ধর্মের জন্যই কার্বনের উপস্থিতিটা এতটা প্রাচুর্য রয়েছে। তো কেন কার্বনের ক্যাটিনেশন ধর্ম এত দেখা যায় সেইটা আমরা দেখি। তো কার্বনের ক্যাটিনেশন প্রবণতা দেখার কারণগুলো দেখো। কার্বনের আকৃতি বা আকার ছোট হয়, আর কি হয়, এদের তড়িৎ ঋণাত্মকতা মধ্যমান যুক্ত হয়, মধ্যম মানের হয়। ঠিক আছে, অন্যান্য পরমাণুর ক্ষেত্রের থেকে। 3 নাম্বার কি, কার্বন কার্বন পরস্পর এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন করতে পারে। 4 নাম্বার পয়েন্ট কি, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কার্বন কার্বন সমযোজী যে বন্ধন গঠন করে, কার্বন কার্বন সমযোজী বন্ধন খুব দৃঢ় হয়, যার জন্য আমরা কার্বনের ক্যাটিনেশন ধর্মগুলো দেখতে পাই। তাহলে কার্বন কি কারণে ক্যাটিনেশন ধর্ম দেখায়? কার্বনের আকৃতি তুলনামূলক ছোট হয়, ঠিক আছে, আর এদের ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা একটা মধ্যমান যুক্ত হয়। কার্বন কার্বন পরস্পর এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন পর্যন্ত পরস্পর যুক্ত হয়ে তৈরি করতে পারে, আর এদের সমযোজী বন্ধনটা অনেকটাই কি হয়, দৃঢ় হয়, যার জন্য কার্বন ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। তো আজকের ভিডিওতে আমরা জানলাম এই সমস্ত কিছু। পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও লাইক করবে। ওকে, থ্যাংক ইউ।